দেওয়ালের ভেতর থেকে হাত বেরিয়ে কাঁধ ধরল। মিস্ত্রি পালালো। তারপর বাড়ির লোক পাগল হতে শুরু করল। তারানাথ তান্ত্রিক। চিঠিটা এসেছিল মঙ্গলবার সকালে। তারানাথ তখন উঠানে বসে চা খাচ্ছিলেন। শীতের রোদ গায়ে লাগছিল। হরিপদ দাগ এনে দিল। খামটা দেখেই তারানাথ বুঝলেন ভেতরে কিছু একটা আছে, সাধারণ চিঠির মতো না। খামের কাগজ পুরু, উপরে লেখার ঠিকানাটা কাঁপা কাঁপা হাতে লেখা, যেন লিখতে লিখতে হাত থেমে গেছে বারবার। তারানাথ খুললেন। ভেতরে 3 পাতা চিঠি। লেখক সুরেশচন্দ্র রায়, কাটোয়ার কাছে চন্দ্রপুর গ্রামের জমিদার, বয়স 70-এর কাছাকাছি। একা থাকেন পুরনো রাজবাড়িতে। স্ত্রী মারা গেছেন 10 বছর আগে। ছেলে কলকাতায় চাকরি করে। চিঠিতে লিখেছেন বাড়িতে কিছু একটা হচ্ছে। রাতে দেওয়ালের ভেতর থেকে আওয়াজ আসছে, ঘর ঘর শব্দ, যেন কোনো বড় প্রাণী দেওয়ালের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। প্রথমে একটা ঘরে, তারপর 2টো, এখন গোটা বাড়িতে। 3 জন মিস্ত্রি এসেছিল মেরামতের কাজে। 3 জনই পালিয়েছে। একজন বলেছে দেওয়াল থেকে হাত বেরিয়ে তার কাঁধ ধরেছিল। সে আর কাজে আসেনি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা অন্য। বাড়িতে কাজের লোক আছে 2 জন, বিমল আর লক্ষ্মী। বিমল বছর 50-এর লোক। সেই ছোটবেলা থেকে এই বাড়িতে আছে। 3 সপ্তাহ আগে থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে। শুধু দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। রাতে ঘরে ফেরে না, উঠানে বসে থাকে, আকাশের দিকে মুখ তুলে। সুরেশচন্দ্র লিখেছেন তারানাথের কথা তিনি 5 বছর আগে শুনেছিলেন বীরভূমে এক বন্ধুর কাছে। সেই বন্ধু বলেছিলেন তারানাথ এমন কাজ করেন যা অন্য কেউ পারেন না। চিঠির শেষে লেখা আছে একটাই কথা, আমার বাড়িতে কে আছে জানি না, কিন্তু রাতে যখন দেওয়াল থেকে আওয়াজ আসে তখন মনে হয় সে আমার কথা ভাবছে, আমার দিকে তাকিয়ে আছে। এই অনুভূতিটা সহ্য করা যাচ্ছে না। তারানাথ চিঠি রাখলেন। চায়ের কাপে শেষ চুমুক দিলেন, মালায় হাত দিলেন। পরদিন সকালে কাটোয়া ট্রেন ধরলেন। কাটোয়া স্টেশনে নামতেই একটা লোক এগিয়ে এলো। বয়স 40-এর কাছাকাছি। পরনে ধুতি আর সাদা পাঞ্জাবি, হাতে একটা ছাতা, মুখে উদ্বেগের ছাপ। বলল, আমি রামচন্দ্র, সুরেশবাবুর ভাইপো। আপনি তারানাথ বাবু? তারানাথ বললেন, হ্যাঁ। রামচন্দ্র বলল, আসুন, গাড়ি আছে। পথে কথা হলো। রামচন্দ্র বলল, কাকা খুব কষ্টে আছেন, রাতে ঘুমাতে পারেন না, একা থাকতে ভয় পান, কিন্তু বাড়ি ছাড়তেও রাজি না। তারানাথ জিজ্ঞেস করলেন, দেওয়ালের আওয়াজ কবে থেকে? রামচন্দ্র বলল, 2 মাস আগে। বাড়ির পুরনো অংশ মেরামত হচ্ছিল, পুরনো দেওয়াল ভাঙা হয়েছিল, সেই থেকে। কোন দেওয়াল? পূব দিকের পুরনো কক্ষের, 100 বছরের পুরনো দেওয়াল। ভাঙার সময় মিস্ত্রিরা বলেছিল দেওয়ালের ভেতরটা অদ্ভুত। ইটের ফাঁকে ফাঁকে কালো কিছু একটা ছিল, ধুলোর মতো, কিন্তু ধুলো না। ভাঙতেই গন্ধ বেরিয়েছিল, আষ্টে, মাছের পচা গন্ধের মতো। তারানাথ শুনলেন, বললেন, সেই কক্ষটা এখন কেমন আছে? রামচন্দ্র বলল, দরজা বন্ধ আছে, কেউ ঢোকে না। চন্দ্রপুর রাজবাড়ি দেখে তারানাথ থামলেন। বাড়িটা বড়, দোতলা। একসময় লাল রং ছিল, এখন বেশিরভাগ জায়গায় রং উঠে গেছে। দেওয়ালে সবুজ শ্যাওলা। বাড়ির সামনে বড় মাঠ, মাঠের শেষে পুকুর।
পুকুরের ওপারে জঙ্গল। বাড়ির দরজায় সুরেশচন্দ্র দাঁড়িয়ে। বয়স্ক মানুষ, চুল সাদা, মুখে গভীর রেখা, চোখে ক্লান্তি। কিন্তু তারানাথকে দেখে চোখে একটু আলো এলো। বললেন, আসুন তারানাথ বাবু, অনেকদিন অপেক্ষা করছিলাম। বসার ঘরে বসলেন, চা এলো। সুরেশচন্দ্র বললেন, আমি মানুষটা বিশ্বাসী না, ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু এখন আর উপায় নেই। যা দেখছি তার কোনো ব্যাখ্যা নেই। তারানাথ বললেন, বলুন। সুরেশচন্দ্র বললেন, প্রথম রাতে আওয়াজ শুনলাম, মনে হলো ইঁদুর। দেওয়ালের ভেতর ইঁদুর ছোটাছুটি করছে। পরদিন মিস্ত্রি ডাকলাম, ওরা দেওয়াল পরীক্ষা করল, কিছু পেল না। কিন্তু রাতে আবার আওয়াজ, এবার অন্যরকম। ইঁদুরের না, ভারী, ধীর, যেন বড় কিছু। তারপর কি হলো? তারপর বিমলের কথা বলা বন্ধ হলো। বিমল 50 বছর এই বাড়িতে আছে, কখনো অসুস্থ হয়নি। কিন্তু এক সকালে উঠে দেখলাম সে দেওয়ালের সামনে বসে আছে, মুখ দেওয়ালের দিকে। ডাকলাম, সাড়া নেই। খাবার দিলাম, খেলো, কিন্তু কথা বলল না। তখন থেকে এই অবস্থা। বিমল এখন কোথায়? সুরেশচন্দ্র জানালার দিকে আঙুল দেখালেন। তারানাথ দেখলেন উঠানে একটা লোক বসে আছে, মাটিতে, সোজা পিঠ, মুখ বাড়ির দিকে, স্থির। তারানাথ উঠলেন, বললেন, একটু দেখি। উঠানে গেলেন, বিমলের পাশে বসলেন। কাছ থেকে দেখলেন বিমলের বয়স 50-এর মতো, চেহারা শক্তপোক্ত, কিন্তু এখন মুখে কোনো ভাব নেই, চোখ খোলা। তারানাথের দিকে তাকালো না, বাড়ির দেওয়ালের দিকে তাকিয়ে আছে। তারানাথ বললেন, বিমল। কোনো সাড়া নেই। তারানাথ হাত রাখলেন বিমলের কাঁধে। বিমল একটু কাঁপল, কিন্তু তাকালো না। তারানাথ মালা বের করলেন, মনে মনে মন্ত্র পড়লেন। বিমলের কপালে হাত রাখলেন। বিমলের চোখ একটু নড়ল, তারপর আবার স্থির। তারানাথ বুঝলেন বিমলের মাথায় কিছু একটা আছে, কিন্তু সম্পূর্ণ না, আংশিক। যেন কেউ বিমলের মনের দরজায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকেছে কিনা নিশ্চিত না। তারানাথ উঠলেন, ঘরে ফিরলেন। সুরেশচন্দ্রকে বললেন, লক্ষ্মী কোথায়? সুরেশচন্দ্র বললেন, রান্নাঘরে। কেন? তারানাথ বললেন, ওকে ডাকুন। লক্ষ্মীর বয়স 25-26, রোগা, চোখ বড় বড়। তারানাথ দেখলেন মেয়েটার চোখে ভয় আছে, কিন্তু অন্য ভয়, স্বাভাবিক ভয় না। তারানাথ জিজ্ঞেস করলেন, তুমি কি রাতে ঘুমাতে পারো? লক্ষ্মী বলল, একটু একটু। স্বপ্ন দেখো? লক্ষ্মী থামল, তারপর বলল, হ্যাঁ। কেমন স্বপ্ন? লক্ষ্মী আবার থামল, মেঝের দিকে তাকিয়ে বলল, দেওয়াল ভেঙে যাচ্ছে, আর ভেতর থেকে কেউ বেরোচ্ছে, কিন্তু মুখ দেখতে পাই না। তারানাথ বললেন, ঠিক আছে। লক্ষ্মী চলে গেল। তারানাথ সুরেশচন্দ্রকে বললেন, পূব দিকের পুরনো কক্ষটা দেখতে চাই। সুরেশচন্দ্র উঠলেন, বললেন, আসুন। পূব দিকের কক্ষটা বাড়ির শেষ মাথায়। একটা লম্বা অন্ধকার করিডর পেরিয়ে যেতে হয়। করিডরের দেওয়ালে পুরনো ছবি, জমিদারদের ছবি, ধুলো পড়া। কক্ষের দরজা কাঠের, তালা নেই, শুধু বন্ধ। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। সুরেশচন্দ্র বললেন, আমি আর এই ঘরে ঢুকি না। আপনি একা যাবেন? তারানাথ বললেন, হ্যাঁ। দরজা ঠেলে ঢুকলেন। ঘরটা বড়, একসময় ব্যবহার হতো, এখন পুরনো আসবাব পড়ে আছে। একটা কাঠের খাট,
একটা আলমারি, একটা চৌচার। পূব দিকের দেওয়ালটা নতুন, মেরামত করা হয়েছে। নতুন ইট, নতুন সিমেন্ট। তারানাথ কাছে গেলেন, দেওয়ালে হাত রাখলেন। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। বাইরে শীতের বিকেল, কিন্তু এই দেওয়ালের ঠান্ডা অন্যরকম। বাইরের ঠান্ডা না, ভেতরের ঠান্ডা। তারানাথ কান পাতলেন। কিছু শোনা গেল না। দিনের বেলা, হয়তো রাতে আসে। তারানাথ দেওয়ালের গায়ে হাত বোলালেন, নতুন সিমেন্টের উপরে। হাত রাখতেই একটা অনুভূতি হলো, যেন দেওয়ালের ভেতর থেকে কেউ হাতের স্পর্শ টের পেল, যেন ওপাশে কেউ আছে এবং সে জানল যে তারানাথ এসেছেন। তারানাথ হাত সরিয়ে নিলেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, ঘর থেকে বেরিয়ে এলেন। সন্ধ্যায় সুরেশচন্দ্রের সাথে বসলেন। তারানাথ বললেন, এই বাড়ির ইতিহাস বলুন। সুরেশচন্দ্র বললেন, অনেক পুরনো বাড়ি, 150 বছরের বেশি। আমার দাদু বানিয়েছিলেন। তিনি জমিদার ছিলেন, বড় মানুষ। পূব দিকের কক্ষটা। সুরেশচন্দ্র থামলেন, বললেন, সেই ঘরটা আমার বাবার বাবার আমলে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়েছিল জানি না, কেউ বলেনি। শুধু জানি ওই ঘরে কেউ থাকতো না। কোনো তান্ত্রিকের কথা জানেন এই বাড়িতে? সুরেশচন্দ্র চুপ করলেন, তারপর বললেন, হ্যাঁ, বাবার মুখে একটা গল্প শুনেছিলাম। দাদুর আমলে নাকি একজন তান্ত্রিক এই বাড়িতে থাকতেন। নাম মনে নেই। তিনি পূব দিকের ওই ঘরটাতেই থাকতেন। কি করতেন কেউ জানত না। দাদু মারা যাওয়ার পর তিনিও চলে যান। কবে দাদু মারা গেছেন? 100 বছরের কাছাকাছি হবে। তারানাথ মাথা নাড়লেন। রাত হচ্ছে। সুরেশচন্দ্র বললেন, খাবার আসবে। তারানাথ বললেন, আজ রাতে আমি পূব দিকের ঘরে থাকব। সুরেশচন্দ্র চমকে উঠলেন, বললেন, একা? তারানাথ বললেন, হ্যাঁ। রাত 9টায় তারানাথ পূব দিকের ঘরে গেলেন। একটা মোমবাতি জ্বাললেন। ব্যাগ থেকে মালা বের করলেন। একটা ছোট তামার বাটি, কিছু মন্ত্র লেখা কাগজ। ঘরের মাঝখানে বসলেন, অপেক্ষা করলেন। রাত বাড়ল, 11টা বাজল। তারপর শুনলেন দেওয়ালের ভেতর থেকে আওয়াজ, ঘর ঘর। খুব ধীর, খুব নিচু, কিন্তু স্পষ্ট। তারানাথ নড়লেন না। আওয়াজ বাড়ল। এক জায়গা থেকে না, পূবের দেওয়াল থেকে শুরু, তারপর উত্তরের দেওয়ালে গেল, তারপর পশ্চিমে। যেন কিছু একটা দেওয়ালের ভেতর দিয়ে ঘুরছে। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়তে শুরু করলেন। আওয়াজ থামল। 5 সেকেন্ড। তারপর আবার শুরু হলো। এবার অন্যরকম, আগের চেয়ে কাছে এবং দ্রুত। ঘরের তাপমাত্রা কমতে শুরু করল। শীতের রাতেও এতটা ঠান্ডা লাগছিল না। এখন নিঃশ্বাস নিলে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। মোমবাতির শিখা কাঁপছে। কোনো বাতাস নেই, তবু কাঁপছে। তারানাথ বুঝলেন কিছু একটা এই ঘরে আছে। তারপর দেখলেন পূবের দেওয়ালে একটা ছায়া। মোমবাতির আলোয় দেখা যাচ্ছে ছোট, কুঁজো। দুটো হাত দেহের তুলনায় অনেক লম্বা। ছায়াটা দেওয়ালে নড়ছে, কিন্তু ঘরে কেউ নেই, শুধু তারানাথ। এবং এই ছায়া তারানাথের নয়। তারানাথ সোজা তাকালেন, বললেন, আমি জানি তুমি আছো। ছায়াটা থামল। তারানাথ বললেন, আমি তোমাকে চিনি না।
কিন্তু তোমার কথা জানতে চাই। ছায়াটা নড়ল, দেওয়ালের ওপর থেকে নিচে নামল, তারপর মেঝের কাছে এলো। মেঝেতে একটা শব্দ হলো, যেন কিছু একটা মেঝের ভেতর দিয়ে হাঁটছে। তারানাথ মন্ত্র পড়লেন। তামার বাটিতে একটা ধূপকাঠি জ্বাললেন। ধোঁয়া উঠল। ছায়াটা ধোঁয়ার দিকে এলো, তারপর থামল। তারানাথ অনুভব করলেন মাথার ভেতরে একটা চাপ, যেন কেউ বাইরে থেকে ঢুকতে চাইছে মাথার ভেতরে। তারানাথ চোখ বন্ধ করলেন, মন শক্ত করলেন, মন্ত্র পড়লেন। চাপটা বাড়ল। তারানাথ মালা ধরে জোরে মন্ত্র পড়লেন। চাপটা সরে গেল। ছায়াটা দেওয়ালে ফিরে গেল এবং মিলিয়ে গেল। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হল। মোমবাতির শিখা স্থির হল। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। বুঝলেন, এটা কোনো সাধারণ ভূত বা প্রেত না, এটা কিছু একটা অন্যরকম, পুরনো, অনেক পুরনো, এবং সে মানুষের মনের ভেতরে ঢোকার চেষ্টা করছে। বিমলের মাথায় সে কতটা ঢুকেছে বলা কঠিন, কিন্তু লক্ষ্মীর স্বপ্নের কথাটা তারানাথ ভুলতে পারছেন না। দেওয়াল ভেঙে বেরোচ্ছে, কিন্তু মুখ দেখতে পাচ্ছে না। তারানাথ বসে রইলেন সারা রাত। আর কোনো আওয়াজ এলো না। কিন্তু ভোরবেলায় যখন উঠলেন, তখন দেখলেন পূবের দেওয়ালে নতুন সিমেন্টে কিছু একটা আঁচড়ের দাগ। তারানাথ কাছে গেলেন। দাগটা দেখলেন একটা হাতের ছাপ, কিন্তু সাধারণ হাত না, আঙুল 6টা, এবং নখের দাগ এতটা গভীর যে সিমেন্ট উঠে গেছে। এই দাগ রাতে ছিল না। তারানাথ জানলেন এই সত্তা রাতে তার কাছে আসেনি বটে, কিন্তু বেরোনোর চেষ্টা করেছে। ভোরের আলোয় তারানাথ বসলেন, মালায় হাত দিলেন। এই বাড়িতে কে আছে সেটা জানতে হবে, এবং জানতে হবে দ্রুত, কারণ বিমল এখনো উঠানে বসে আছে, মুখ বাড়ির দিকে, স্থির। এবং লক্ষ্মীকে নিয়ে তারানাথের মনে একটা আশঙ্কা জমছে। সে স্বপ্ন দেখছে প্রতি রাতে, এবং দেওয়াল থেকে যে বেরোচ্ছে তার মুখ সে দেখতে পাচ্ছে না। তারানাথ ভাবলেন, স্বপ্নে মুখ না দেখার একটাই মানে, সে এখনো সম্পূর্ণ বেরোয়নি, কিন্তু চেষ্টা করছে। সকালে সুরেশচন্দ্র এলেন। তারানাথকে সারা রাত ওই ঘরে দেখে চিন্তিত মুখে বললেন, কিছু হয়েছে? তারানাথ বললেন, হ্যাঁ। কি? তারানাথ দেওয়ালের আঁচড়ের দাগ দেখালেন। সুরেশচন্দ্র দেখলেন, মুখ সাদা হয়ে গেল। তারানাথ বললেন, এই বাড়িতে কাছাকাছি কোনো বাউরি পরিবার আছে? সুরেশচন্দ্র বললেন, হ্যাঁ, গ্রামের পূর্ব প্রান্তে। কেন? তারানাথ বললেন, আজ সেখানে যেতে হবে। সুরেশচন্দ্র বললেন, কখন? তারানাথ বললেন, এখনই। তারানাথ উঠে দাঁড়ালেন, মালা গলায় নিলেন, ব্যাগ তুললেন। বেরোতে বেরোতে একবার ফিরে তাকালেন পূবের দেওয়ালের দিকে। দেওয়াল নিরীহভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু আঁচড়ের দাগ স্পষ্ট, 6টা আঙুলের দাগ। তারানাথ বেরিয়ে গেলেন। গ্রামের পূর্ব প্রান্তে বাউরিপাড়া। পাকা রাস্তা শেষ হওয়ার পর মাটির রাস্তা, দুপাশে বাঁশ ঝাড়। শীতের সকালে বাঁশের পাতা ঝরছে, মাটিতে পড়ে আছে, মোচমোচ শব্দে পা পড়ছে। তারানাথ হাঁটছেন, পাশে সুরেশচন্দ্র বললেন, এই পাড়ায় বছর 15 আগে একটা ঘটনা হয়েছিল। একটা মেয়ে হঠাৎ পাগল হয়ে গিয়েছিল। রাতে উঠে দেওয়ালে মাথা ঠুকত, তারপর একদিন সকালে মরে পড়েছিল।
তারানাথ বললেন, কোথায়? সুরেশচন্দ্র বললেন, আমাদের রাজবাড়ির পুকুরের পাড়ে। বাড়ি থেকে বেরিয়ে রাতের বেলা কোথায় গিয়েছিল কেউ জানে না। তারানাথ কিছু বললেন না। বাউড়ি পাড়ায় ঢুকলেন। ছোট ছোট মাটির বাড়ি, উঠানে মুরগি ছোটাছুটি করছে, কয়েকটা বাচ্চা খেলছে। তারানাথকে দেখে থামল, তাকিয়ে রইল। সুরেশচন্দ্র বললেন, চলুন, আমি চিনি। একটা বাড়ির সামনে থামলেন। বাড়িটা অন্যদের চেয়ে একটু আলাদা। উঠানে একটা পুরনো শিমুল গাছ, গাছের নিচে একটা ছোট থান, থানে লাল কাপড় বাঁধা। সুরেশচন্দ্র ডাকলেন, হরেন্দা। ভেতর থেকে একটা কাশির শব্দ। তারপর দরজা খুলল। বৃদ্ধ মানুষ, বয়স ৮০ কম না, শরীর শুকনো, মাথায় কিছু সাদা চুল, চোখ দুটো ছোট কিন্তু তীক্ষ্ণ। তারানাথকে দেখলেন, কিছু বললেন না। সুরেশচন্দ্র বললেন, হরেন্দা, একে নিয়ে এসেছি। তারানাথবাবু, উনি। বৃদ্ধ বললেন, জানি, ভেতরে আসুন। ঘরের ভেতরটা ছোট, একটা তক্তপোষ, একটা পুরনো আলমারি, দেওয়ালে কিছু ছবি, দেবতার। বৃদ্ধ বসলেন তক্তপোষে। তারানাথকে বসতে বললেন। বললেন, আপনি কাল রাতে পূবের ঘরে ছিলেন? তারানাথ বললেন, হ্যাঁ। বৃদ্ধ বললেন, ও আপনাকে দেখেছে? তারানাথ বললেন, আমিও ওকে দেখেছি। বৃদ্ধ একটু থামলেন, তারপর বললেন, আপনি কি জানতে চান? তারানাথ বললেন, সব। বৃদ্ধ বললেন, সব বলতে অনেক সময় লাগবে। তারানাথ বললেন, আমার সময় আছে। বৃদ্ধ সুরেশচন্দ্রের দিকে তাকালেন, বললেন, আপনি বাইরে থাকুন। সুরেশচন্দ্র একটু অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। উঠে বাইরে গেলেন। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। বৃদ্ধ তারানাথের দিকে তাকালেন, বললেন, আপনার নাম জানি, কাজ জানি, কিন্তু একটা প্রশ্ন করি। তারানাথ বললেন, করুন। বৃদ্ধ বললেন, কাল রাতে যখন ও আপনার মাথায় ঢোকার চেষ্টা করেছিল, তখন আপনি কি অনুভব করেছিলেন? তারানাথ একটু থামলেন, বললেন, চাপ মাথার ভেতরে এবং একটা ঠান্ডা। বৃদ্ধ মাথা নাড়লেন, বললেন, আপনি ঠেকাতে পেরেছেন? তারানাথ বললেন, এবার? বৃদ্ধ বললেন, পরের বার পারবেন কিনা জানি না, ও প্রতিবার শক্তিশালী হয়। তারানাথ বললেন, ওর নাম কি? বৃদ্ধ বললেন, আমরা বলি ভিতরকালী। ভিতরকালী? বৃদ্ধ বললেন, ভিতর মানে ভেতর, কালী মানে যে কালো, যে ভেতরে থাকে এবং কালো। সে দেওয়ালের ভেতরে থাকে, মাটির ভেতরে থাকে, মানুষের মনের ভেতরে থাকতে চায়। কতদিনের পুরনো? বৃদ্ধ বললেন, আমি জানি না কত পুরনো। আমার বাবা জানতেন না, তার বাবাও না। এই অঞ্চলে সে আছে সেই আদিকাল থেকে। এবং সে কি করে? বৃদ্ধ উঠলেন, আলমারির কাছে গেলেন, ভেতর থেকে একটা পুরনো কাপড়ে মোড়া জিনিস বের করলেন, তক্তপোষে রাখলেন। কাপড় সরালেন, একটা পুঁথি, তাল পাতার পুঁথি, হলুদ হয়ে গেছে, কিনারা ভাঙছে। বৃদ্ধ বললেন, এটা আমার বাবার বাবার লেখা। তিনি এই পাড়ার ওঝা ছিলেন। ভিতরকালীর কথা এতে লেখা আছে। তারানাথ পুঁথি নিলেন, খুললেন।
পুরনো হস্তাক্ষর, বাংলা, কিন্তু পুরনো ধরনের। কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে না। বৃদ্ধ বললেন, আমি পড়ে দেব। পুঁথি নিলেন, পড়তে শুরু করলেন। ভিতরকালী দেওয়ালে বাস করে সে নিজে দেখা দেয় না, শুধু ছায়া দেখায়। সে মানুষের মনের ভেতরে ঢুকতে চায়। ঢুকতে পারলে সেই মানুষকে নিজের সারথি বানায়। সারথি হয়ে গেলে সে মানুষ আর নিজের থাকে না। তারানাথ বললেন, সারথি হলে কি হয়? বৃদ্ধ পড়লেন, সারথি রাতে দেওয়াল বেয়ে হাঁটে, ঘুমন্ত মানুষের কাছে যায়, তাদের মনের ভেতরে ভিতরকালীকে পৌঁছে দেয়। এইভাবে একের পর এক মানুষ তার দখলে আসে। তারানাথ বললেন, বিমল? বৃদ্ধ বললেন, বিমলের মনে সে আংশিক ঢুকেছে, সম্পূর্ণ না। তাই বিমল কথা বলছে না। মাথা কাজ করছে না পুরোপুরি, কিন্তু মরেনি। আর লক্ষ্মী? বৃদ্ধ থামলেন, পুঁথি বন্ধ করলেন, তারানাথের দিকে তাকালেন, বললেন, লক্ষ্মীকে নিয়ে আমার ভয় আছে। তারানাথ বললেন, কেন? বৃদ্ধ বললেন, ভিতরকালী সারথি বাছে সাবধানে। যার মন দুর্বল তাকে যে ভয় আছে, যে একা। লক্ষ্মী মেয়েটি একা, তার পরিবার নেই, সে ভয়ে আছে এবং সে স্বপ্ন দেখছে। তারানাথ বললেন, স্বপ্নে দেওয়াল ভেঙে কেউ বেরোচ্ছে? বৃদ্ধ বললেন, হ্যাঁ, এটা স্বপ্ন না। ভিতরকালী তার মনের দরজায় দাঁড়িয়ে আছে, প্রতি রাতে একটু একটু করে ঢুকছে। তারানাথ বললেন, কতদিন লাগবে সম্পূর্ণ ঢুকতে? বৃদ্ধ বললেন, 2-3 রাত, বড় জোর। তারানাথ বললেন, তাহলে সময় নেই? বৃদ্ধ বললেন, না। তারানাথ বললেন, পুঁথিতে কি লেখা আছে? ভিতরকালীকে কিভাবে আটকাতে হয়? বৃদ্ধ পুঁথি আবার খুললেন, পাতা উল্টালেন, বললেন, 3টি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হল মন্ত্রলেখা দেওয়ালে। ভিতরকালী যে দেওয়ালে বাস করে সেই দেওয়ালে নির্দিষ্ট মন্ত্র লিখতে হয়, কিন্তু লিখতে হয় গোপনে। ভিতরকালী বুঝতে পারলে বেরিয়ে যায় অন্য দেওয়ালে এবং শক্তি বাড়ে। দ্বিতীয় পদ্ধতি, সারথিকে বাঁচাতে হবে। সারথি থাকলে ভিতরকালী শক্তিশালী হয়, সারথি না থাকলে দুর্বল হয়। সারথির মন থেকে ভিতরকালীকে বের করতে হয় বিশেষ মন্ত্রে। তৃতীয় পদ্ধতি। বৃদ্ধ থামলেন। তারানাথ বললেন, বলুন। বৃদ্ধ বললেন, তৃতীয় পদ্ধতি সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক। তারানাথ বললেন, বলুন। বৃদ্ধ বললেন, ভিতরকালীকে দেওয়াল থেকে বের করতে হবে, বাইরে আনতে হবে, তারপর বন্দি করতে হবে। কিভাবে বের করতে হয়? বৃদ্ধ পুঁথি পড়লেন, বললেন, মন্ত্র পড়া আগুন, লোহার পেরেক, এবং তারানাথের মতো কেউ যে সামনে দাঁড়াবে সে নিজেকে টোপ হিসেবে দেবে। ভিতরকালী তার মনে ঢুকতে আসবে, সেই মুহূর্তে বন্দি করতে হবে। তারানাথ বললেন, টোপ মানে? বৃদ্ধ বললেন, মানে ভিতরকালী আপনার মনে ঢোকার চেষ্টা করবে, সেই সময় আপনাকে লড়াই করতে হবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। একই সঙ্গে মন্ত্র পড়তে হবে এবং লোহার পেরেক ঠুকতে হবে দেওয়ালে। তারানাথ বললেন, ভিতরকালী যদি ঢুকে যায়,
বৃদ্ধ বললেন, তাহলে আপনিও সারথি হয়ে যাবেন। ঘরে নীরবতা। তারানাথ মালায় হাত দিলেন, বললেন, মন্ত্রলেখাটা কি? বৃদ্ধ পুঁথির একটা পাতা দেখালেন। সেখানে কয়েকটি লাইন লেখা, সংস্কৃত মিশানো পুরনো বাংলা। তারানাথ পড়লেন, মাথায় রাখলেন, বললেন, এই মন্ত্র দেওয়ালে কিসে লিখতে হবে? বৃদ্ধ বললেন, সেদুর আর সরিষার তেলে। রাতের বেলা, যখন ভিতরকালী দেওয়ালে সক্রিয় থাকে, মানে রাতে লিখতে হবে, যখন সে জেগে আছে। বৃদ্ধ বললেন, হ্যাঁ, এবং লেখার সময় সে বুঝতে পারবে আক্রমণ করবে। তারানাথ বললেন, বুঝেছি। বৃদ্ধ বললেন, আরেকটা কথা বলুন। বৃদ্ধ বললেন, 100 বছর আগে এই বাড়িতে যে তান্ত্রিক ছিলেন, তিনি ভিতরকালীকে আটকেছিলেন। পুরনো দেওয়ালে মন্ত্র লেখা ছিল। সেই দেওয়াল ভাঙা হয়েছে, তাই সে মুক্ত। তারানাথ বললেন, সেই তান্ত্রিকের নাম জানেন? বৃদ্ধ বললেন, হরিশচন্দ্র ভট্টাচার্য। আমার বাবার বাবা তাকে চিনতেন। তিনি বলেছিলেন, হরিশচন্দ্র ভিতরকালীকে আটকানোর সময় মরতে মরতে বেঁচেছিলেন। তারানাথ উঠলেন, বললেন, পুঁথিটা একটু দিন, মন্ত্রলেখার পাতাটা। বৃদ্ধ একটু ইতস্তত করলেন, তারপর পুঁথি থেকে সেই পাতাটা সাবধানে আলাদা করলেন। তারানাথের হাতে দিলেন, বললেন, সাবধানে থাকবেন, ও শক্তিশালী। তারানাথ বললেন, জানি। বেরোতে গিয়ে থামলেন, বললেন, 15 বছর আগে যে মেয়েটি মারা গিয়েছিল, সে কি লক্ষ্মীর পরিচিত কেউ ছিল? বৃদ্ধ থামলেন, বললেন, হ্যাঁ, লক্ষ্মীর মা। তারানাথ বাইরে বেরিয়ে গেলেন। ফেরার পথে তারানাথ কিছু বললেন না। সুরেশচন্দ্র জিজ্ঞেস করলেন, কি জানলেন? তারানাথ বললেন, অনেক কিছু। আজ রাতে আমার কিছু জিনিস লাগবে। কি কি? তারানাথ বললেন, সিঁদুর, সরিষার তেল, একটা তুলির কাজে লাগে এমন কিছু, এবং লোহার পেরেক, বড়। সুরেশচন্দ্র বললেন, পাওয়া যাবে? তারানাথ বললেন, আরেকটা কথা। বলুন। তারানাথ বললেন, আজ রাতে লক্ষ্মী যেন একা না থাকে। সুরেশচন্দ্র বললেন, মানে? তারানাথ বললেন, তার পাশে কেউ থাকুক সারা রাত। সে ঘুমালে পাশে থাকুক, এবং যদি সে উঠে কোথাও যেতে চায়, তাকে থামাবেন। সুরেশচন্দ্র চিন্তিত মুখে বললেন, ঠিক আছে। তারানাথ বললেন, আর বিমলকে একটা ঘরে রাখুন, দরজা বন্ধ করুন, সে যেন বাইরে না যায়। কেন? তারানাথ বললেন, পরে বলবো। বিকেলে তারানাথ একা পুবের ঘরে গেলেন। দিনের আলোয় ঘরটা আলাদা দেখায়, রাতের মতো ভয়ঙ্কর না, কিন্তু সেই আঁচড়ে দাগ আছে। তারানাথ দাগটা আবার দেখলেন। 6টা আঙুল, গভীর নখের দাগ। তারানাথ দেওয়ালে কান পাতলেন। দিনের বেলায় কোনো আওয়াজ নেই। ভিতরকালী হয়তো ঘুমায় বা অপেক্ষা করে। তারানাথ পুঁথির পাতাটা বের করলেন, মন্ত্রলেখাটা আবার পড়লেন। মোট 7টি লাইন। প্রতিটি লাইনে একটি নির্দিষ্ট শব্দ আছে, যেটি ভিতরকালীকে দেওয়ালের ভেতর আটকে রাখে। এই লেখা দেওয়ালে লিখলে সে পেরোতে পারবে না, কিন্তু লিখতে হবে রাতে, যখন সে জেগে উঠবে। তারানাথ বুঝলেন এটা সহজ হবে না। রাতে দেওয়ালে লিখতে গেলে ভিতরকালী আক্রমণ করবে, মাথায় ঢোকার চেষ্টা করবে। সেই চাপ সামলে সামলে মন্ত্রলেখা শেষ করতে হবে।
তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, মনকে শক্ত করলেন। রাত 8টায় সুরেশচন্দ্র সব জিনিস এনে দিলেন। সিঁদুর, সরিষার তেল, একটা পাতলা কাঠের টুকরো যেটা তুলির কাজ করবে, এবং 4টি বড় লোহার পেরেক। তারানাথ সিঁদুর আর তেল মিশিয়ে একটা পাত্রে রাখলেন। কাঠের টুকরোটা তাতে ডোবালেন। সুরেশচন্দ্র বললেন, লক্ষ্মীকে রামচন্দ্রের কাছে রেখেছি, সে পাশে থাকবে সারা রাত। তারানাথ বললেন, ভালো। আর বিমল? তারানাথ বললেন, বিমলকে একটু দেখি। বিমল একটা ঘরে ছিল, দরজা বন্ধ। তারানাথ দরজা খুললেন। বিমল মেঝেতে বসে, পিঠ দেওয়ালে, চোখ খোলা কিন্তু স্থির। তারানাথ কাছে গেলেন, বিমলের কপালে হাত রাখলেন। বিমলের শরীর উষ্ণ, জ্বর নেই, কিন্তু মাথার ভেতরে সেই চাপ অনুভব করলেন তারানাথ। ভিতরকালি বিমলের মনে আংশিক আছে। বেড়ার ওপাশ থেকে যেমন কেউ হাত বাড়িয়ে রাখে, সম্পূর্ণ ঢোকেনি। তারানাথ মন্ত্র পড়লেন, বিমলের কপালে হাত রেখে। বিমল একটু কাঁপল, তারপর হঠাৎ বলল, কে? তারানাথ বললেন, আমি তারানাথ। বিমল বলল, ভেতরে কেউ আছে? তারানাথ বললেন, জানি, ভয় পেও না। বিমল বলল, সে আমাকে কোথাও নিয়ে যেতে চায়। কোথায়? বিমল বলল, দেওয়ালের ভেতরে। তারানাথ মন্ত্র পড়লেন, জোরে। বিমল আবার চুপ হয়ে গেল, চোখ স্থির হল। তারানাথ বেরিয়ে এলেন। সুরেশচন্দ্র জিজ্ঞেস করলেন, কি হলো? তারানাথ বললেন, বিমল এখনো লড়ছে, ভালো লক্ষণ। আজ রাতে ওকে যেন কেউ ধরে রাখে, হাত ধরে। সুরেশচন্দ্র বললেন, আমি থাকব। তারানাথ বললেন, লা, আপনি পূবের ঘরের বাইরে থাকবেন, দরজার সামনে। আমি ভেতরে থাকব। যদি কিছু শুনতে পান, ঢুকবেন না, শুধু বাইরে থাকবেন। সুরেশচন্দ্র বললেন, ঠিক আছে। তারানাথ বললেন, রামচন্দ্র বিমলের পাশে থাকুক, হাত ধরে, সারা রাত। রাত 10:30টায় তারানাথ পূবের ঘরে ঢুকলেন। সিঁদুর তেলের পাত্র, কাঠের টুকরো, লোহার পেরেক এবং একটা পাথর পেরেক ঠোকার জন্য। মোমবাতি জ্বাললেন, মালা গলায়, পুঁথির পাতা হাতে। বসলেন, অপেক্ষা করলেন। রাত 11টা। আওয়াজ শুরু হলো। আজ আগের রাতের চেয়ে তাড়াতাড়ি, যেন ভিতরকালি জানে তারানাথ আছেন। ঘর ঘর শব্দ পূবের দেওয়াল থেকে। তারপর ছায়া। আজ ছায়াটা বড়, গতকালের চেয়ে স্পষ্ট। দেওয়ালে একটা কুঁজো অবয়ব, লম্বা হাত দুটো মেঝে পর্যন্ত নেমে এসেছে। তারানাথ উঠলেন, পাত্র হাতে নিলেন, কাঠের টুকরো ডোবালেন, সিঁদুর দিলে, দেওয়ালের কাছে গেলেন, লিখতে শুরু করলেন। প্রথম লাইন। ভেতর থেকে একটা শব্দ এলো, চাপা গড়গড়, রাগের শব্দ। তারানাথ লিখতে থাকলেন। তাপমাত্রা কমছে, নিঃশ্বাসে ধোঁয়া বেরোচ্ছে। দ্বিতীয় লাইন। মাথায় চাপ এলো, কালকের মতো, কিন্তু বেশি। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, লেখা থামালেন না। তৃতীয় লাইন। এবার চাপ অনেক বেশি, মাথার ভেতরে যেন কেউ থাবা মারছে। তারানাথের দৃষ্টি ঝাপসা হলো একটু। মন্ত্র পড়লেন, দৃষ্টি ঠিক হলো। চতুর্থ লাইন লিখতে গেলেন, হঠাৎ দেওয়ালটা কাঁপল। ঠিক একটা কাঁপা না,
ভেতর থেকে কেউ ধাক্কা দিলে যেমন হয়। তারানাথ হোঁচট খেলেন, পিছিয়ে গেলেন। পাত্রের কিছুটা সিঁদুর তেল পড়ে গেল মেঝেতে। ছায়াটা বড় হলো, দেওয়াল থেকে পেরিয়ে ঘরে এলো যেন। মোমবাতির আলো কমে গেল। তারানাথ বুঝলেন ভিতরকালী রাগী। মন্ত্র পড়লেন জোরে। ছায়া কাঁপল, কিন্তু গেল না। তারানাথ আবার দেওয়ালের কাছে গেলেন, চতুর্থ লাইন লিখলেন। এবার মাথায় চাপ এলো অন্যরকম। আগে ছিল ঠান্ডা চাপ, এখন গরম, জ্বলছে যেন মাথার ভেতরে আগুন। তারানাথ দাঁতে দাঁত চেপে মন্ত্র পড়লেন। পঞ্চম লাইন। মোমবাতি নিভে গেল, ঘর অন্ধকার। তারানাথ থামলেন, ব্যাগ থেকে আরেকটা মোমবাতি বের করলেন, জ্বাললেন। আলো এলো। দেখলেন ছায়াটা দেওয়াল থেকে বেরিয়ে একদম তার পাশে। তারানাথ ঘুরলেন, ছায়া নেই, কিন্তু কানের পাশে একটা নিঃশ্বাসের শব্দ। তারানাথ দ্রুত মন্ত্র পড়লেন। শব্দ গেল। ষষ্ঠ লাইন। তারানাথের হাত কাঁপছে, কিন্তু লিখলেন। মাথায় সেই চাপ আবার এলো, এবার দুদিক থেকে, যেন দুটো হাত মাথার দুপাশ চেপে ধরেছে। তারানাথ চোখ বন্ধ করলেন, মন শক্ত করলেন, মন্ত্র পড়লেন দীর্ঘ, জোরে। চাপ কমল। সপ্তম লাইন, শেষ লাইন। তারানাথ লিখতে শুরু করলেন, এবং তখন দরজা খুলে গেল। তারানাথ ঘুরে দেখলেন দরজায় লক্ষ্মী। মেয়েটার চোখ খোলা, কিন্তু ঘুমের মধ্যে হাঁটার মতো। সে জেগে নেই, স্বপ্নে হাঁটছে। লক্ষ্মীর চোখে আলো নেই, ফ্যাকাশে। সে ধীরে ধীরে ঘরে ঢুকল। তারানাথ বললেন, লক্ষ্মী থামো। লক্ষ্মী থামল না, পূবের দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছে। তারানাথ দ্রুত লাস্ট লাইনটা শেষ করলেন। কাঠের টুকরো রাখলেন, লোহার পেরেক তুললেন। লক্ষ্মী দেওয়ালের সামনে দাঁড়িয়ে গেল, হাত তুলল, দেওয়ালে হাত দিল। তারানাথ লোহার পেরেক নিয়ে এগিয়ে গেলেন। মন্ত্রলেখার ঠিক মাঝখানে পেরেক রাখলেন, পাথর তুললেন। ঠোকার আগেই ভিতরকালী বুঝল। দেওয়াল আবার কাঁপল। লক্ষ্মী চিৎকার করল ঘুমের মধ্যে, একটা তীক্ষ্ণ চিৎকার। তারানাথ পেরেকে পাথর মারলেন একবার। পেরেক দেওয়ালে ঢুকল। ভেতর থেকে একটা শব্দ বেরোল। কোনো প্রাণীর শব্দ না, কোনো মানুষের শব্দ না, যেন পুরনো কাঠ ভাঙার শব্দ, কিন্তু ভেতর থেকে। লক্ষ্মী মেঝেতে পড়ে গেল। তারানাথ ধরলেন। মেয়েটা অজ্ঞান। তারানাথ লক্ষ্মীকে মেঝেতে শুইয়ে দিলেন, মাথায় হাত রাখলেন, মন্ত্র পড়লেন। লক্ষ্মীর নিঃশ্বাস স্বাভাবিক হল। তারানাথ দেওয়ালের দিকে ফিরলেন। মন্ত্রলেখা সম্পূর্ণ। সিঁদুর লাল রঙে 7 লাইন। পেরেক মাঝখানে। দেওয়াল শান্ত। কিন্তু তারানাথ জানেন এটা শেষ না। একটা পেরেক যথেষ্ট না। মন্ত্রলেখা ভিতরকালীকে আটকেছে, কিন্তু সাময়িক। সে এখনো দেওয়ালে আছে, এবং সে রাগী। তারানাথ দরজা খুলে চিৎকার করলেন, সুরেশচন্দ্র! সুরেশচন্দ্র দরজায় এলেন। ভেতরে দেখলেন। লক্ষ্মীকে দেখে চমকে গেলেন। বললেন, এখানে কিভাবে? তারানাথ বললেন, রামচন্দ্র কোথায়? সুরেশচন্দ্র বললেন, সে তো লক্ষ্মীর সাথেই ছিল। তারানাথ বললেন, ডাকুন। রামচন্দ্র এলো। লক্ষ্মীকে দেখে মুখ সাদা। বলল, আমি পাশেই ছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। আমিও একটু চোখ লাগিয়ে ফেলেছিলাম। উঠে দেখি ও নেই। তারানাথ বললেন, লক্ষ্মীকে নিয়ে যান। জ্ঞান ফিরলে জিজ্ঞেস করবেন না কি হয়েছে, শুধু ঘুমাতে দিন। রামচন্দ্র লক্ষ্মীকে তুলে নিয়ে গেল।
সুরেশচন্দ্র দেওয়ালের মন্ত্রলেখা দেখলেন, বললেন, এটা কি? তারানাথ বললেন, রক্ষা কবচ, কিন্তু যথেষ্ট না। তাহলে? তারানাথ বললেন, আজ রাতের মতো সব ঠিক আছে, কিন্তু কাল রাতে আরো বড় লড়াই। সুরেশচন্দ্র বললেন, কি করতে হবে? তারানাথ দেওয়ালের দিকে তাকালেন, বললেন, ভিতরকালীকে দেওয়াল থেকে বের করতে হবে। সুরেশচন্দ্র বললেন, মানে? তারানাথ বললেন, মানে তাকে বাইরে আনতে হবে এবং তারপর বন্দি করতে হবে। সুরেশচন্দ্র বললেন, কিভাবে? তারানাথ বললেন, আমাকে টোপ হিসেবে দিতে হবে। সুরেশচন্দ্র বললেন, মানে? তারানাথ বললেন, সে আমার মনে ঢুকতে আসবে, আমি সেই সুযোগে তাকে বন্দি করব। সুরেশচন্দ্র কিছু বললেন না। তারানাথ বললেন, ঘুমান গিয়ে, কাল কথা হবে। সুরেশচন্দ্র চলে গেলেন। তারানাথ একা ঘরে রইলেন। দেওয়ালের দিকে তাকালেন। মন্ত্রলেখা লাল সিঁদুরে দেওয়ালে, মাঝখানে লোহার পেরেক। দেওয়াল শান্ত, কিন্তু তারানাথ জানেন ভিতরকালী ও পাশে আছে এবং সে অপেক্ষা করছে। তারানাথ মালায় হাত দিলেন, কাল রাতের জন্য প্রস্তুত হতে হবে। সকালে উঠে তারানাথ দেখলেন দেওয়ালের মন্ত্র লেখা আছে, কিন্তু পেরেকটা একটু পেরিয়ে এসেছে। রাতে কেউ টেনেছে ভেতর থেকে। তারানাথ পেরেকে হাত দিলেন, ঠেলে ঢোকালেন, আবার মন্ত্র পড়লেন। দেওয়াল ঠান্ডা, কিন্তু কাল রাতের মতো অত ঠান্ডা না। ভিতরকালীর শক্তি সংগ্রহ করছে। তারানাথ বুঝলেন, আজ রাতের আগে অনেক কিছু করতে হবে। সকালে খাবার খেতে বসলেন। সুরেশচন্দ্র পাশে বসলেন, মুখ চিন্তিত। বললেন, লক্ষ্মী জেগেছে, কিন্তু কিছু মনে নেই। মানে, রাতে সে কোথায় গিয়েছিল কিছু জানে না। তারানাথ বললেন, ভালো। সুরেশচন্দ্র বললেন, বিমল। তারানাথ বললেন, বিমলকে দেখতে হবে। বিমলের ঘরে গেলেন। বিমল গতকালের মতো একই জায়গায়, মেঝেতে, পিঠ দেওয়ালে, কিন্তু আজ একটু আলাদা। বিমলের হাতে আঁচড়ের দাগ, তাজা। তারানাথ কাছে গেলেন। বিমলের হাত দেখলেন, 5টা আঁচড়, সমান্তরাল, যেন কেউ নখ দিয়ে টেনেছে। রামচন্দ্র পাশে ছিল, বলল, রাত 3টায় বিমল নিজেই নিজের হাতে আঁচড় কাটছিল দেওয়ালে। তারানাথ বললেন, দেওয়ালে? রামচন্দ্র বলল, হ্যাঁ, মেজের নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটছিল। আমি থামিয়েছি, কিন্তু হাতে দাগ হয়ে গেছে। তারানাথ বিমলের কপালে হাত রাখলেন। ভেতরের চাপটা আগের চেয়ে বেশি। ভিতরকালী আরো গভীরে ঢুকেছে। বিমল এবার চোখ তুলল, বলল, দেওয়াল ডাকছে। তারানাথ বললেন, কে ডাকছে? বিমল বলল, ভেতর থেকে। বলছে, আয় আয়। তারানাথ মন্ত্র পড়লেন জোরে। বিমল চোখ বন্ধ করল। তারানাথ রামচন্দ্রকে বললেন, আজ সারাদিন বিমলের পাশে থাকো, হাত ধরে রাখো। সে যদি উঠতে চায় তাকে বসিয়ে রাখো এবং এই মন্ত্রটা বারবার বলতে থাকো। তারানাথ একটা ছোট মন্ত্র বললেন, সহজ। রামচন্দ্র মুখস্থ করল। তারানাথ ফিরে এলেন। দুপুরে তারানাথ একা বসলেন। হরেন বৃদ্ধের কথা মাথায় ঘুরছে। তৃতীয় পদ্ধতি, ভিতরকালীকে দেওয়াল থেকে বের করতে হবে, বাইরে আনতে হবে, তারপর বন্দি। কিন্তু বন্দি করার পদ্ধতিটা বৃদ্ধ পুরোটা বলেননি। তারানাথ উঠলেন। সুরেশচন্দ্রকে বললেন, আমি হরেনের কাছে যাচ্ছি, বাউরিপাড়ায় হরেনের বাড়ি। বৃদ্ধ দরজায় দাঁড়িয়েছিলেন, যেন জানতেন তারানাথ আসবেন। বললেন, আসুন। ঘরে বসলেন।
তারানাথ বললেন, কাল রাতে মন্ত্রলেখা করেছি, পেরেক ঠুকেছি, কিন্তু যথেষ্ট না। বৃদ্ধ বললেন, জানি। তারানাথ বললেন, তৃতীয় পদ্ধতির বাকিটা বলুন, বন্দি কিভাবে করতে হবে? বৃদ্ধ উঠলেন, পুঁথি আনলেন, খুললেন, বললেন, ভিতরকালীকে বন্দি করতে হয় মাটির হাঁড়িতে, কিন্তু সাধারণ হাঁড়ি না। কেমন হাঁড়ি? বৃদ্ধ বললেন, হাঁড়ির ভেতরে এবং বাইরে মন্ত্র লেখা থাকতে হবে, একই মন্ত্র যা দেওয়ালে লিখেছেন। হাঁড়ির মাটি হতে হবে শ্মশানের, এবং হাঁড়ির মুখে একটি লোহার ঢাকনা। তারানাথ বললেন, শ্মশানের মাটির হাঁড়ি কোথায় পাব? বৃদ্ধ বললেন, আমার কাছে একটা আছে। তারানাথ অবাক হলেন। বৃদ্ধ বললেন, আমার বাবা বানিয়েছিলেন এই দিনের জন্য। উঠলেন, আলমারির নিচের তাকে হাত দিলেন, একটা কাপড়ে মোড়া জিনিস বের করলেন, কাপড় সরালেন। একটা ছোট কালো হাঁড়ি, হাতের মুঠোয় ধরা যায়, মুখে একটি পাতলা লোহার চাকতি, হাঁড়ির গায়ে সরু সরু লেখা। তারানাথ হাঁড়ি নিলেন, ছোট কিন্তু ভারী। হাঁড়ির গায়ের লেখা দেখলেন সেই একই মন্ত্র। বৃদ্ধ বললেন, হাঁড়িটা খালি রাখবেন আজ রাতের আগে, মুখ খোলা রাখবেন। ভিতরকালী ঢুকলে মুখ বন্ধ করবেন। তারানাথ বললেন, ঢুকবে কেন? বৃদ্ধ বললেন, আপনি টোপ হবেন, আপনার মনে ঢুকতে আসবে। সেই মুহূর্তে হাড়ির মুখ ধরবেন, মন্ত্র পড়বেন, ভিতরকালী মন ছেড়ে হাঁড়িতে যাবে। তারানাথ বললেন, যাবে মানে নিশ্চিত? বৃদ্ধ বললেন, নিশ্চিত না, কিন্তু এই পদ্ধতিতে একবার আগে হয়েছিল, 100 বছর আগে। হরিশ্চন্দ্র ভট্টাচার্য করেছিলেন। তারানাথ বললেন, তিনি মরতে মরতে বেঁচেছিলেন? বৃদ্ধ বললেন, হ্যাঁ। নীরবতা। তারানাথ হাঁড়ি নিলেন, বললেন, আর কি লাগবে? বৃদ্ধ বললেন, আরও 3টি লোহার পেরেক। সেই পেরেকগুলো সারাদিন মন্ত্রজলে ভেজাতে হবে। মন্ত্রজল? বৃদ্ধ একটা পাত্র বের করলেন, বললেন, এই জল গঙ্গার জল, আমি মন্ত্র পড়েছি, পেরেকগুলো এতে ভেজান সন্ধ্যা পর্যন্ত। তারানাথ পাত্র নিলেন, হাঁড়ি নিলেন, উঠলেন। বৃদ্ধ বললেন, তারানাথ বাবু। তারানাথ ফিরলেন। বৃদ্ধ বললেন, একটা কথা মনে রাখবেন, ভিতরকালী যখন আপনার মনে ঢোকার চেষ্টা করবে, তখন আপনি দুটো জিনিস অনুভব করবেন, একটা ঠান্ডা আর একটা ছবি। কেমন ছবি? বৃদ্ধ বললেন, আপনার সবচেয়ে ভয়ের স্মৃতি, যেটা ভাবতে চান না সেটা দেখাবে। এটা ভিতরকালীর কৌশল, মন দুর্বল করে তারপর ঢোকে। তারানাথ বললেন, বুঝেছি। বৃদ্ধ বললেন, সেই ছবি দেখলে চোখ বন্ধ করবেন না, সরাসরি তাকাবেন এবং মন্ত্র পড়বেন। তারানাথ মাথা নাড়লেন, বেরিয়ে গেলেন। বিকেলে তারানাথ রাজবাড়ির উঠানে বসলেন। 3টি পেরেক মন্ত্রজলে ভিজছে। তারানাথ মালায় হাত দিলেন, মন শান্ত করার চেষ্টা করলেন। বৃদ্ধের কথাটা মাথায় ঘুরছে, সবচেয়ে ভয়ের স্মৃতি। তারানাথের জীবনে এমন স্মৃতি আছে অনেক। তান্ত্রিকের জীবনে অনেক কিছু দেখতে হয়, কিন্তু একটা স্মৃতি সবার চেয়ে বেশি। বছর 15 আগের কথা। তারানাথ তখন তরুণ, গুরুর সাথে একটি কাজে গিয়েছিলেন। সে রাতে একটি শিশু মারা গিয়েছিল। তারানাথ বাঁচাতে পারেননি। গুরু বলেছিলেন,
এ তোমার দোষ না। কিন্তু সেই শিশুর মুখ তারানাথ এখনো ভুলতে পারেননি। ভিতরকালী সেটা দেখাবে। তারানাথ জানলেন প্রস্তুত থাকতে হবে। সন্ধ্যায় সুরেশচন্দ্র এলেন, বললেন, লক্ষ্মী কাঁদছে। তারানাথ উঠলেন, বললেন, কেন? সুরেশচন্দ্র বললেন, বলছে মাথার ভেতরে কেউ ডাকছে। তারানাথ দ্রুত গেলেন। লক্ষ্মী তার ঘরে বসে দু হাত দিয়ে মাথা চেপে ধরেছে। তারানাথ পাশে বসলেন, বললেন, লক্ষ্মী। লক্ষ্মী তাকালো, চোখে জল। বলল, মাথার ভেতরে একটা গলা ডাকছে। কি বলছে? লক্ষ্মী বলল, বলছে, আয় দেওয়ালের ভেতরে। আয়? ভেতরে অনেক জায়গা। তারানাথ মালা বের করলেন, লক্ষ্মীর মাথায় রাখলেন, মন্ত্র পড়লেন। লক্ষ্মী চোখ বন্ধ করল। তারানাথ পড়তে থাকলেন কয়েক মিনিট। লক্ষ্মী বলল, গলাটা চলে গেছে। তারানাথ বললেন, ভালো। লক্ষ্মী বলল, কিন্তু কিছুক্ষণ পর আবার আসবে, প্রতিদিন আসে। তারানাথ মালাটা লক্ষ্মীর গলায় পরিয়ে দিলেন, বললেন, আজ রাতে এটা পড়ে থাকো, ঘর থেকে বেরোবে না, এবং কোনো আওয়াজ শুনলে কান দেবে না, চোখ বন্ধ করে মন্ত্র বলবে। লক্ষ্মী বলল, কোন মন্ত্র? তারানাথ একটা সহজ মন্ত্র বললেন। লক্ষ্মী শুনল। তারানাথ বললেন, বারবার বলবে, থামবে না। লক্ষ্মী মাথা নাড়ল। তারানাথ উঠলেন। রাত 8টায় তারানাথ প্রস্তুত হলেন। পেরেক 3টি মন্ত্রজল থেকে বের করলেন, একটা কাপড়ে মুছলেন, মন্ত্র পড়লেন প্রতিটির উপর। হাড়িটা হাতে নিলেন, মুখ খোলা রাখলেন, মালা গলায়। সুরেশচন্দ্রকে বললেন, আজ রাতে আপনি বাইরে থাকবেন না, ঘরে থাকবেন। সুরেশচন্দ্র বললেন, কিন্তু আপনি একা। তারানাথ বললেন, আমাকে একা থাকতে হবে, আপনি থাকলে বিপদ বাড়বে। সুরেশচন্দ্র বললেন, ঠিক আছে। তারানাথ বললেন, রামচন্দ্র বিমলের সাথে থাকুক এবং লক্ষ্মীর দরজার বাইরে কেউ থাকুক, সে যেন বেরোতে না পারে। ব্যবস্থা হলো। তারানাথ পূবের ঘরে গেলেন। ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন, কিন্তু তালা দিলেন না। মোমবাতি জ্বাললেন, মেঝেতে বসলেন, পূবের দেওয়ালের সামনে সরাসরি। হাড়ি সামনে রাখলেন, মুখ খোলা। 3টি মন্ত্র পড়া পেরেক পাশে, পাতাথর হাতে, মালা গলায়। বসলেন, অপেক্ষা করলেন। রাত বাড়ল। 10টা, 11টা। তারানাথ স্থির বসে। তারপর মাথার ভেতরে একটা চাপ। না, এবার চাপ না, একটা ঠান্ডা মাথার ভেতরে। ধীরে ধীরে তারানাথ বুঝলেন ভিতরকালী আসছে। আজ দেওয়াল থেকে বেরোয়নি, সরাসরি তারানাথের মনে আসছে। তারানাথ চোখ খোলা রাখলেন, মন্ত্র পড়লেন মনে মনে। ঠান্ডা বাড়ল। তারপর সেই ছবি। তারানাথের মাথার ভেতরে সেই রাতের দৃশ্য এলো, 15 বছর আগের। সেই শিশুর মুখ। তারানাথের বুকটা ভারী হলো। বৃদ্ধ বলেছিলেন, চোখ বন্ধ করবেন না। তারানাথ চোখ খোলা রাখলেন। সেই ছবি দেখলেন মাথার ভেতরে এবং মন্ত্র পড়লেন। ছবিটা কাঁপল, ঝাপসা হলো। ভিতরকালী আরো জোরে চাপ দিল। এবার অন্য একটা ছবি এলো, তারানাথের গরুর মুখ। গরু বলছেন, তুমি পারবে না, তুমি দুর্বল। এটা সত্যি ছবি না, তারানাথ জানেন।
গুরু কখনো এ কথা বলেননি, কিন্তু ভিতরকালী এটা দেখাচ্ছে। তারানাথ মন্ত্র পড়লেন, জোরে, মুখে। ছবি সরে গেল, ঠান্ডা আরও বাড়ল। তারানাথের বাম হাতে একটা জ্বালা অনুভব হলো। দেখলেন বাম হাতের কবজিতে 3টি আঁচড়ের দাগ বেরোচ্ছে, তাজা রক্ত। কেউ আঁচড় দিয়েছে, কিন্তু ঘরে কেউ নেই। তারানাথের হাত থেকে রক্ত পড়ছে। ভিতরকালী ঘরে এসেছে। তারানাথ দেওয়ালের দিকে তাকালেন। দেওয়াল থেকে একটা ছায়া বেরোচ্ছে, ধীরে। আগের মতো কুঁজো অবয়ব, লম্বা হাত, কিন্তু এবার আরও স্পষ্ট। তারানাথ হাড়ি তুললেন, মন্ত্র পড়লেন। ভিতরকালী থামল, ছায়া স্থির হল। তারপর হঠাৎ সরাসরি তারানাথের দিকে এলো, দ্রুত। তারানাথ পিছিয়ে যেতে পারলেন না, ছায়া মিলিয়ে গেল। মাথার ভেতরে একটা বিস্ফোরণের মতো ঠান্ডা। ভিতরকালী তারানাথের মনে ঢুকছে। তারানাথ চোখ খোলা রাখলেন, মন্ত্র পড়লেন। মাথার ভেতরে কেউ আছে এখন, স্পষ্ট অনুভব হচ্ছে। অন্য একটি সত্তা, ঠান্ডা, রাগী, পুরনো। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। হাড়ের মুখ খোলা রেখে সামনে ধরলেন। ভিতরকালী বুঝল, মাথার ভেতরে একটা টান অনুভব হলো। সে বেরোতে চাইছে, ফিরে যেতে চাইছে দেওয়ালে। তারানাথ থামতে দেবেন না। মন্ত্র পড়লেন, জোরে। মাথার ভেতরে সেই সত্তা ছটফট করল। তারানাথের বাম হাতে আবার জ্বালা, আরও 2টো আঁচড়। রক্ত পারল। তারানাথ থামলেন না, মন্ত্র পড়লেন। হাড়ি সামনে ধরলেন, এবং তখন দরজা খুলে গেল। লক্ষ্মী আবার। মেয়েটার চোখ সাদা, ঘুমের মধ্যে, কিন্তু এবার হাতে কিছু একটা। রান্নাঘরের একটা ছুরি। তারানাথের বুকটা ধক করে উঠল। লক্ষ্মী ধীরে ধীরে এগিয়ে আসছে, ছুরি হাতে। কিন্তু সে জানে না, সে ঘুমাচ্ছে। ভিতরকালী তাকে পাঠিয়েছে। তারানাথের মনে তখনও সেই সত্তা আছে, ভিতরকালীর একটা অংশ, এবং আরেকটা অংশ লক্ষ্মীকে নিয়ন্ত্রণ করছে। তারানাথ কি করবেন? মন্ত্র থামালে ভিতরকালী মন থেকে পেরিয়ে যাবে, হাড়িতে ঢুকবে না। মন্ত্র না থামালে লক্ষ্মী এগিয়ে আসবে। তারানাথ দ্রুত সিদ্ধান্ত নিলেন, উঠলেন। মন্ত্র পড়তে পড়তে লক্ষ্মীর দিকে গেলেন। বাম হাত বাড়িয়ে লক্ষ্মীর হাত ধরলেন। ছুরি ধরা হাত। আঁচড়ের ক্ষত থেকে রক্ত লক্ষ্মীর হাতে লাগল। লক্ষ্মী কাঁপল। তারানাথ ডান হাতে হাড়ি ধরে মন্ত্র পড়লেন। লক্ষ্মীর চোখ স্বাভাবিক হতে শুরু করল। চোখের সাদা রং কমল। লক্ষ্মী বলল, কে? কোথায় আমি? তারানাথ বললেন, শান্ত থাকো। লক্ষ্মী ছুরি দেখে চিৎকার করল, হাত ছেড়ে দিল। ছুরি মেঝেতে পড়ল। তারানাথ মাথার ভেতরে সেই সত্তার নড়াচড়া অনুভব করলেন। ভিতরকালী বুঝেছে, লক্ষ্মীকে ছেড়ে দিয়েছে। এখন পুরোটা তারানাথের মনে, এই মুহূর্ত। তারানাথ হাড়ির মুখ তারানাথের নিজের কপালে ঠেকালেন। মন্ত্র পড়লেন, দীর্ঘ, জটিল। মাথার ভেতরে সেই সত্তা টের পেল। সে বেরোতে চাইল। মাথার ভেতর থেকে হাড়িতে তারানাথ অনুভব করলেন ঠান্ডাটা কমছে, মাথার ভেতরে চাপটা কমছে। কিন্তু বেরোতে বেরোতে ভিতরকালী একটা শেষ আঘাত করল। তারানাথের বাম হাতে 3টি গভীর আঁচড়। এবার শুধু চামড়া না, মাংস পর্যন্ত। তারানাথ শব্দ করলেন না, মন্ত্র থামালেন না।
রক্ত পড়ছে মেঝেতে। তারানাথ মন্ত্র শেষ করলেন, হাড়ির মুখে লোহার চাকতি দিলেন, ধরলেন। হাড়ির ভেতরে একটা নড়াচড়া অনুভব হলো, যেন ভেতরে কেউ আছে এবং পেরোতে চাইছে। তারানাথ আরও একটা মন্ত্র পড়লেন, নড়াচড়া বন্ধ হলো। মাথায় সেই সত্তার অনুভূতি নেই আর। তারানাথ বসে পড়লেন মেঝেতে, বাম হাত থেকে রক্ত পড়ছে। লক্ষ্মী কোণে দাঁড়িয়ে কাঁপছে। তারানাথ বললেন, ভয় নেই। লক্ষ্মী বলল, আমার হাতে ছুরি ছিল কেন? তারানাথ বললেন, তুমি জানো না, তোমার দোষ নেই। লক্ষ্মী বলল, আপনার হাত? তারানাথ হাতের দিকে তাকালেন। গভীর দাগ, রক্ত থামছে না। কাপড় ছেড়ে বাঁধলেন। লক্ষ্মী এগিয়ে এলো, বলল, আমি বাঁধি। তারানাথ দিলেন। লক্ষ্মী বাঁধল শক্ত করে। তারানাথ হাঁড়ি ধরে উঠলেন, দেওয়ালের দিকে তাকালেন। পূবের দেওয়াল চুপ। মন্ত্র লেখা আছে, পেরেক আছে, কিন্তু এখন দেওয়ালটা অন্যরকম। আগে একটা উপস্থিতি ছিল, ভেতরে কেউ আছে এই অনুভূতি। এখন সেটা নেই। তারানাথ বুঝলেন, হাড়িতে আছে, কিন্তু এটা কি সম্পূর্ণ? ভিতরকালে কি পুরোপুরি হাড়িতে? তারানাথ নিশ্চিত না। লক্ষ্মী বলল, আপনি ঠিক আছেন? তারানাথ বললেন, হ্যাঁ। লক্ষ্মী বলল, মাথায় চাপটা চলে গেছে। কালকে থেকে যে চাপ ছিল সেটা নেই। তারানাথ বললেন, ভালো। লক্ষ্মী বলল, মা এখানেই মারা গিয়েছিলেন তাই না? তারানাথ থামলেন। লক্ষ্মী বলল, আমি জানি, বড় হয়ে শুনেছি। মা পাগল হয়ে গিয়েছিলেন, রাতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন, পুকুরে পড়ে গিয়েছিলেন। তারানাথ বললেন, তুমি কি জানতে এই বাড়িতে চাকরি নিয়ে? লক্ষ্মী বলল, হ্যাঁ, ভেবেছিলাম জানতে পারবো কি হয়েছিল। জানলে? লক্ষ্মী বলল, এখন জানলাম, মাকে দেওয়াল ডেকেছিল। তারানাথ বললেন, হ্যাঁ। লক্ষ্মী বলল, সেটা এখন হাড়িতে। তারানাথ বললেন, হাড়িতে আছে, কিন্তু সম্পূর্ণ কিনা জানি না, কাল রাতে বুঝব। লক্ষ্মী বলল, আরও একটা রাত? তারানাথ বললেন, হ্যাঁ, আরও একটা রাত। লক্ষ্মী মেঝে থেকে ছুরি তুলল, বলল, যাই। তারানাথ বললেন, আজ রাতে ঘরে থাকো, মন্ত্র বলতে থাকো। লক্ষ্মী চলে গেল। তারানাথ একা ঘরে, হাড়ি হাতে, বাম হাতে ব্যথা, রক্ত বাঁধা। দেওয়ালের সামনে দাঁড়ালেন। পূবের দেওয়াল, মন্ত্র লেখা, পেরেক। তারানাথ 3টি মন্ত্র পড়া পেরেক বের করলেন, দেওয়ালের 3টি কোণে রাখলেন, পাথর দিয়ে ঠোকা শুরু করলেন। প্রথম পেরেক উপরের পা দিকে, দ্বিতীয় পেরেক উপরের ডান দিকে, তৃতীয় পেরেক নিচের মাঝখানে। প্রতিটি পেরেকে মন্ত্র পড়লেন। দেওয়াল চুপ রইল, কোনো কাঁপা নেই, কোনো শব্দ নেই। তারানাথ বসলেন, হাড়ি কোলে নিলেন, মনে মনে গুনলেন, ভিতরকালে কি সত্যি হাড়িতে, নাকি একটা অংশ এখনো দেওয়ালে? কাল রাতে বোঝা যাবে। কাল রাতে হবে শেষ লড়াই। তারানাথ মালায় হাত দিলেন। মাথার ভেতরে সেই সত্তার অনুভূতি নেই, কিন্তু বাম হাতের আঁচড়গুলো চালছে।
তারানাথ জানলেন ভেতরকালি দুর্বল হয়েছে, কিন্তু শেষ হয়নি। কাল রাতে সে আবার আসবে, এবং এবার আসবে রাগে। তারানাথ বসে রইলেন। মোমবাতির আলোয় হাড়িটা দেখলেন, ছোট, কালো, ভারী। ভেতরে কি আছে? একটা পুরনো সত্তা, যে দেওয়ালে থাকে, যে মানুষের মনে ঢোকে। এখন বন্দী, কিন্তু সম্পূর্ণ বন্দী না। তারানাথ হাড়ি রাখলেন, শুয়ে পড়লেন মেঝেতে, ঘুমানোর চেষ্টা করলেন। চোখ বন্ধ হল। শেষ যে কথাটা মাথায় এলো সেটা হলো বিমলের কথা। বিমল এখনো কথা বলছে না। ভিতরকালী হাড়িতে গেলে বিমল কি সুস্থ হবে, নাকি কিছু রয়ে গেছে? কাল রাতে বোঝা যাবে। তারানাথ ঘুমিয়ে পড়লেন। ঘরে মোমবাতি জ্বলছে, হাড়ি মেঝেতে, দেওয়ালে 3টি লোহার পেরেক এবং মন্ত্র লেখা লাল সিঁদুরে। ভোরে ঘুম ভাঙল তারানাথের। মেঝেতে শুয়েছিলেন, মোমবাতি নিভে গেছে, ঘরে ঠান্ডা আলো। হাড়িটা দেখলেন মেঝেতে আছে, সেখানেই। কিন্তু হাড়ির চারপাশে মেঝেতে সরু সরু আঁচড়ের দাগ, অনেকগুলো, যেন ভেতর থেকে কেউ পেরোনোর চেষ্টা করেছে এবং পেরোতে না পেরে মেঝেতে আঁচড় কেটেছে। তারানাথ হাড়ি তুললেন। ভারী, আগের চেয়ে বেশি ভারী মনে হলো। ভেতরে কিছু একটা আছে, নিশ্চিত। কিন্তু দেওয়ালের দিকে তাকালেন। পূবের দেওয়াল, মন্ত্র লেখা আছে, পেরেকগুলো আছে, কিন্তু মাঝের পেরেকটা একটু হেলে গেছে। তারানাথ উঠলেন, দেওয়ালে হাত রাখলেন। ঠান্ডা, কিন্তু আগের সেই গভীর ঠান্ডা নেই। হালকা, উপস্থিতির অনুভূতিটা হালকা হয়েছে, কিন্তু পুরোপুরি যায়নি। তারানাথ বুঝলেন ভিতরকালীর একটা অংশ হাঁড়িতে, কিন্তু আরেকটা অংশ এখনো এই দেওয়ালে। আজ রাতে দুটোকে একসাথে মেলাতে হবে এবং তারপর চিরতরে বন্দি করতে হবে। সকালে খেতে বসলেন। সুরেশচন্দ্র এলেন। মুখে রাতের ক্লান্তি, কিন্তু চোখে প্রশ্ন। বললেন, বিমল? তারানাথ বললেন, দেখেছেন? সুরেশচন্দ্র বললেন, ভোরবেলায় বিমল কথা বলেছে, দুটো কথা। কি বলেছে? সুরেশচন্দ্র বললেন, বলেছে মাথাটা হালকা লাগছে এবং বলেছে খিদে পেয়েছে। তারানাথ বললেন, ভালো লক্ষণ। সুরেশচন্দ্র বললেন, মানে? তারানাথ বললেন, ভিতরকালী দুর্বল হচ্ছে, বিমলের মোমন থেকে সরে যাচ্ছে, কিন্তু পুরোপুরি না। আজ রাতের পর সরবে। সুরেশচন্দ্র বললেন, আজ রাতে কি হবে? তারানাথ বললেন, শেষ কাজ। সুরেশচন্দ্র বললেন, আপনার হাত? তারানাথ বাম হাতের বাঁধন দেখলেন। রাতে রক্ত শুকিয়েছে, ব্যথা আছে, কিন্তু সহ্য হচ্ছে। বললেন, ঠিক আছে। সুরেশচন্দ্র বললেন, আজ রাতে আমিও থাকতে চাই। তারানাথ বললেন, না। সুরেশচন্দ্র বললেন, কিন্তু? তারানাথ বললেন, আপনি থাকলে বিপদ। আজ রাতে যা হবে সেটা দেখার জায়গা না। সুরেশচন্দ্র চুপ করলেন। তারানাথ বললেন, একটা কাজ করতে হবে। বলুন। তারানাথ বললেন, আজ দিনের বেলায় একজন রাজমিস্ত্রি লাগবে এবং ইট সিমেন্ট। সুরেশচন্দ্র বললেন, কেন? তারানাথ বললেন, পূবের দেওয়ালের যে অংশ ভাঙা হয়েছিল সেখানে নতুন করে ইট গাঁথতে হবে, কিন্তু সেই ইট গাঁথার আগে ভেতরে কিছু রাখতে হবে। কি রাখতে হবে? তারানাথ হাড়িটা দেখালেন। সুরেশচন্দ্র বুঝলেন। বললেন, মিস্ত্রি আনবো,
কিন্তু কেউ রাজি হবে কিনা। তারানাথ বললেন, টাকা দিলে রাজি হবে। সুরেশচন্দ্র বললেন, ঠিক আছে। দুপুরের মধ্যে একজন মিস্ত্রি এলো। বয়স 50-এর কাছাকাছি। নাম মাধব। চেহারায় সাহসী ভাব। তারানাথ বললেন, কাজটা সহজ। দেওয়ালের একটা জায়গায় কয়েকটা ইট তুলতে হবে, ভেতরে একটা জিনিস রাখতে হবে, তারপর আবার ইট কাটতে হবে। মাধব জিজ্ঞেস করল, ভেতরে কি রাখবেন? তারানাথ বললেন, একটা হাড়ি। মাধব বলল, আজ না, কাল সকালে করব। তারানাথ বললেন, কেন? মাধব বলল, ওই ঘরে যেতে সাহস নেই রাতে। দিনেও ভয় লাগে, কিন্তু দিনে যেতে পারবো। তারানাথ বললেন, কাল সকালেই করতে হবে। মাধব বলল, করব। তারানাথ বললেন, আজ রাতের কাজ শেষ হলে কাল সকালে ডাকব। মাধব চলে গেল। বিকেলে তারানাথ হরেনের কাছে গেলেন। বললেন, আজ রাতের কথা বলতে এসেছি। বৃদ্ধ বললেন, বসুন। তারানাথ বসলেন। বললেন, হাড়িতে কিছু আছে, কিন্তু দেওয়ালেও কিছু আছে। দুটো কিভাবে মেলাবো? বৃদ্ধ পুঁথি খুললেন। বললেন, হাড়ের মুখ খুলবেন দেওয়ালের সামনে, মন্ত্র পড়বেন। দেওয়ালে যা আছে সে হাড়িতে ঢুকবে। তারানাথ বললেন, এবং হাড়িতে যা আছে সে বেরোতে চাইবে। বৃদ্ধ বললেন, হ্যাঁ। তাই মুখ খোলার সময় সাবধান, বেশিক্ষণ খোলা রাখবেন না, মন্ত্র দ্রুত পড়বেন। তারানাথ বললেন, কতক্ষণ? বৃদ্ধ বললেন, মন্ত্র একবার শেষ হলেই মুখ বন্ধ, এক নিঃশ্বাসে। তারানাথ বললেন, মন্ত্রটা বলুন। বৃদ্ধ বললেন। তারানাথ শুনলেন, মাথায় রাখলেন, বললেন, হাড়ি বন্ধ হলে তারপর। বৃদ্ধ বললেন, দেওয়ালে রাখতে হবে, ভেতরে ইট দিয়ে ঢেকে দিতে হবে, সেটা আপনি জানেন। তারানাথ বললেন, জানি। বৃদ্ধ বললেন, কিন্তু একটা কথা বলুন। বৃদ্ধ বললেন, হাড়ির মুখ যখন খুলবেন তখন ভিতরকালি বেরোনোর শেষ চেষ্টা করবে। সে সারথি খুঁজবে, যে ঘরে থাকবে। তারানাথ বললেন, তাই একা থাকব? বৃদ্ধ বললেন, একা থাকলেই হবে না, আপনার মন শক্ত রাখতে হবে, এবং সেই শেষ মুহূর্তে সে আপনাকে আবার সেই ছবি দেখাবে। কোন ছবি? বৃদ্ধ বললেন, যেটা আপনি সবচেয়ে ভয় পান। গতকাল দেখিয়েছিল, আজও দেখাবে, কিন্তু এবার বেশি স্পষ্ট। তারানাথ বললেন, বুঝেছি। বৃদ্ধ বললেন, আর একটা কথা। তারানাথ অপেক্ষা করলেন। বৃদ্ধ বললেন, হাড়ি বন্ধ হওয়ার পর ভিতরকালি দেওয়ালে আর থাকবে না, কিন্তু বিমলের মনে যতটুকু আছে সেটা বেরোনোর জায়গা খুঁজবে। মানে? বৃদ্ধ বললেন, হাড়ি বন্ধ হওয়ার সাথে সাথে বিমলের কাছে যেতে হবে, দ্রুত। বিমলের কপালে হাত রেখে মন্ত্র পড়তে হবে, না হলে সে অংশটা বিমলের মধ্যে থেকে যাবে। তারানাথ বললেন, বুঝেছি। উঠলেন। বৃদ্ধ বললেন, তারানাথ বাবু। তারানাথ ফিরলেন। বৃদ্ধ বললেন, আপনি পারবেন? তারানাথ বললেন, চেষ্টা করব। বেরিয়ে গেলেন। সন্ধ্যায় তারানাথ একা বসলেন। হাড়ি সামনে, মালা হাতে, মন্ত্র পড়লেন। দীর্ঘ সময় মন প্রস্তুত করলেন। সেই শিশুর মুখ মাথায় আনলেন, নিজেই, ইচ্ছে করে। দেখলেন 15 বছরের পুরনো স্মৃতি, সেই রাতের অন্ধকার, সেই ঘর, সেই শিশু। তারানাথের বুক ভারী হল, কিন্তু তাকিয়ে রইলেন। মন্ত্র পড়লেন, স্মৃতিটা দেখলেন পুরোটা, তারপর ছাড়লেন।
ভিতরকালী এই ছবি দিয়ে মন দুর্বল করে, কিন্তু তারানাথ আজ নিজেই দেখে নিলেন এখন ভিতরকালী দেখালে আর অতটা কাজ হবে না। তারানাথ একটু হাসলেন। রাত 10টায় পূবের ঘরে গেলেন, মোমবাতি জ্বাললেন, হাড়ি সামনে রাখলেন, মুখে লোহার চাকতি, মালা গলায়, বসলেন। অপেক্ষা করলেন না বেশিক্ষণ। আজ ভিতরকালী দ্রুত এলো। দেওয়াল কাঁপল, হালকা ঘর ঘর শব্দ। তারপর সেই ঠান্ডা দেওয়াল থেকে বেরোচ্ছে, ঘরে ছড়াচ্ছে। তারানাথ উঠলেন, হাড়ি হাতে নিলেন, দেওয়ালের সামনে গেলেন, মন্ত্র পড়তে শুরু করলেন। সেই বিশেষ মন্ত্র হরেন বৃদ্ধ যেটা বলেছিলেন, পুরনো বাংলা আর সংস্কৃত মেশানো। প্রতিটা শব্দ স্পষ্ট উচ্চারণ করলেন। দেওয়াল কাঁপল আবার। তারানাথ থামলেন না। মন্ত্র মাঝামাঝি আসতে হাড়ের চাকতি সরালেন, হাড়ের মুখ খুললেন, দেওয়ালের সামনে ধরলেন, এবং তখন সব কিছু একসাথে হলো। হাড়ের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরোল। দেওয়াল থেকে একটা ছায়া বেরোতে শুরু করল। দুটো টান দুদিকে। ভিতরকালীর যে অংশ হাড়িতে, সে বেরোতে চাইছে। ভিতরকালীর যে অংশ দেওয়ালে, সে হাড়িতে ঢুকতে চাইছে না। তারানাথ মন্ত্র পড়লেন দ্রুত। দেওয়ালের ছায়াটা হাড়ির দিকে এলো ধীরে। তারানাথের মাথায় সেই শিশুর মুখ এলো, স্পষ্ট, এবার আরো স্পষ্ট। শিশুটা তাকিয়ে আছে তারানাথের দিকে। তারানাথ সরাসরি তাকালেন, মন্ত্র পড়লেন, থামলেন না। ছবিটা আরো স্পষ্ট হলো। তারানাথের সারা শরীর ভারী লাগলো, কিন্তু মন্ত্র থামালেন না। ছায়াটা হাড়ির কাছে এলো, আরো কাছে। তারানাথের মাথায় এবার অন্য একটা ছবি, গুরুর মুখ। গুরু বলছেন, তুমি ব্যর্থ হবে। তারানাথ মন্ত্র পড়লেন, বললেন না। শব্দটা মুখ ফুটে বেরোল মন্ত্রের মাঝে। গরুর ছবি মিলিয়ে গেল, ছায়াটা হাড়ির মুখের সামনে। তারানাথ মন্ত্র শেষ করলেন, শেষ শব্দটা উচ্চারণ করলেন। ছায়াটা হাড়িতে ঢুকল। একটা শব্দ হলো, যেন পুরনো কাঠের দরজা বন্ধ হলো। তারানাথ চাকতি দিলেন মুখে, চাপলেন। হাড়ি কাঁপল জোরে। তারানাথ দু হাতে ধরলেন, বাম হাতের ক্ষত টনটন করল। হাড়ি কাঁপতে থাকল। তারানাথ মালা ধরলেন, মন্ত্র পড়লেন। কাঁপা কমল, ধীরে ধীরে থামল। তারানাথ দাঁড়িয়ে রইলেন হাড়ি ধরে। ঘর শান্ত, দেওয়াল শান্ত। সেই ঠান্ডা নেই, সেই উপস্থিতি নেই। তারানাথ পূবের দেওয়ালে হাত রাখলেন। সাধারণ দেওয়াল, ঠান্ডা নেই, ভেতরে কেউ নেই। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর মনে পড়ল বিমল। তারানাথ দৌড়ালেন হাড়ি হাতে, ঘর থেকে পেরিয়ে করিডর দিয়ে বিমলের ঘরে গেলেন। দরজা ঠেলে ঢুকলেন। রামচন্দ্র পাশে বসে, বিমল মেঝেতে। কিন্তু বিমলের অবস্থা আলাদা। বিমল কাঁপছে, সারা শরীর, চোখ বন্ধ, মুখ খোলা, কিন্তু শব্দ বেরোচ্ছে না। রামচন্দ্র ভয়ে উঠে দাঁড়িয়েছে। তারানাথ বুঝলেন, ভিতরকালী হাড়িতে ঢোকার সময় বিমলের মনের ভেতর থেকে পেরিয়েছে। সেই পেরোনোর মুহূর্তে ধাক্কা লেগেছে। তারানাথ বিমলের পাশে বসলেন, হাড়ি মেঝেতে রাখলেন। বিমলের কপালে দু হাত রাখলেন। বাম হাতে ব্যথা, কিন্তু সরালেন না। মন্ত্র পড়লেন। বিমল কাঁপতে থাকল। তারানাথ মন্ত্র পড়লেন জোরে।
বিমলের কপাল ঘামছে। মন্ত্র, আরো মন্ত্র। বিমল একটা বড় শ্বাস নিল, কাঁপা কমল, চোখ খুলল, তাকালো তারানাথের দিকে, বলল, আপনি কে? তারানাথ বললেন, তারানাথ। বিমল বলল, মাথাটা। তারানাথ বললেন, কি হয়েছে মাথায়? বিমল বলল, অনেকদিন পর হালকা লাগছে, অনেকদিন ভারী ছিল। তারানাথ বললেন, এখন ঠিক আছে। বিমল বলল, ভেতরে কেউ ছিল? তারানাথ বললেন, হ্যাঁ, এখন নেই। বিমল বলল, কোথায় গেছে? তারানাথ হাড়িটা দেখালেন। বিমল হাড়ি দেখল, বলল, ওর মধ্যে। তারানাথ বললেন, হ্যাঁ। বিমল বলল, ভালো করেছেন। তারপর চুপ করল। তারানাথ উঠলেন। রামচন্দ্রকে বললেন, বিমলকে খাবার দাও এবং ঘুমাতে দাও। রামচন্দ্র বলল, আপনার হাত। তারানাথ দেখলেন বাম হাতের বাঁধন ভিজে গেছে, রক্ত। আবার রামচন্দ্র বলল, একটু বসুন। তারানাথ বসলেন। রামচন্দ্র বাঁধন খুলল, পরিষ্কার কাপড় দিয়ে মুছল, নতুন করে বাঁধল। তারানাথ বললেন, ধন্যবাদ। উঠলেন, হাড়ি হাতে নিলেন। সুরেশচন্দ্র বারান্দায় বসেছিলেন। তারানাথকে দেখে উঠলেন, বললেন। তারানাথ বললেন, হয়েছে। সুরেশচন্দ্র চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, সত্যি। তারানাথ বললেন, হ্যাঁ, হাঁড়িতে আছে, কাল সকালে দেওয়ালে রাখতে হবে। সুরেশচন্দ্র হাড়ির দিকে তাকালেন, বললেন, ওর মধ্যে? তারানাথ বললেন, হ্যাঁ। সুরেশচন্দ্র বললেন, বিমল? তারানাথ বললেন, ঠিক আছে, ঘুমাচ্ছে। সুরেশচন্দ্র বললেন, লক্ষ্মী? তারানাথ বললেন, দেখি। লক্ষ্মীর ঘরে গেলেন, দরজায় টোকা দিলেন। লক্ষ্মী খুলল, চোখে ঘুম ঘুম, কিন্তু সুস্থ। তারানাথ বলল, মাথায় কোনো চাপ? লক্ষ্মী বলল, না, একদম নেই, কখন চলে গেছে জানি না। তারানাথ বললেন, ঘুমাও। লক্ষ্মী বলল, শেষ হয়েছে? তারানাথ বললেন, প্রায়। লক্ষ্মী বলল, মা? তারানাথ বললেন, তোমার মাকে যে ডেকেছিল সে এখন বন্দী। লক্ষ্মী একটু থামল, বলল, ভালো। দরজা বন্ধ করল। ভোরবেলায় মাধব এলো, ইট সিমেন্ট নিয়ে। তারানাথ পুবের ঘরে নিয়ে গেলেন। মাধব ঘরে ঢুকে একটু অস্বস্তি করল, বলল, আজ এই ঘরটা আলাদা লাগছে। আগে যতবার এসেছি ভয় লাগত, আজ লাগছে না। তারানাথ বললেন, লাগবে না। মাধব দেওয়ালের শব দেওয়ালের সামনে গেল, বলল, কোথায় রাখবেন? তারানাথ দেওয়ালের একটা জায়গা দেখালেন, মাঝামাঝি। বলল, এখানে কয়েকটা ইট তোলো। মাধব কাজ শুরু করল। তারানাথ পাশে দাঁড়িয়ে রইলেন, হাতে হাড়ি। মাধব 7টা ইট তুলল। একটা ছোট গর্ত হলো দেওয়ালে। তারানাথ হাড়ি দেখলেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। হাড়ি ঢোকালেন গর্তে, শক্ত করে রাখলেন। মাধব ইট গাঁথতে শুরু করল। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। মাধব ইট গাঁথল, সিমেন্ট দিল। ধীরে ধীরে গর্ত বন্ধ হল। শেষ ইটটা বসল। মাধব সিমেন্ট মসৃণ করল, বলল,
হয়ে গেছে। তারানাথ দেওয়ালে হাত রাখলেন। সাধারণ দেওয়াল, কোনো ঠান্ডা নেই, কোনো উপস্থিতি নেই। ভেতরে হাড়ি, হাড়িতে ভিতর কালি, দেওয়ালের মন্ত্রলেখা তাকে ঘিরে রেখেছে। 100 বছর আগে হরিশ্চন্দ্র ভট্টাচার্য যেভাবে বন্দি করেছিলেন, আবার সেভাবে। তারানাথ মাধবকে বললেন, ধন্যবাদ। মাধব বলল, কাজ শেষ, এই ঘরটা এখন ঠিক আছে মনে হচ্ছে। তারানাথ বললেন, ঠিক আছে। দুপুরে সুরেশচন্দ্রের সাথে বসলেন। সুরেশচন্দ্র বললেন, বিমল আজ সকালে উঠে উঠানে গেছে, কিন্তু আগের মতো না, স্বাভাবিকভাবে হেঁটেছে, রান্নাঘরে গিয়ে চা নিয়েছে। তারানাথ বললেন, ভালো। সুরেশচন্দ্র বললেন, লক্ষ্মী আজ সকালে গান গাইছিল, অনেকদিন পর। তারানাথ বললেন, ভালো। সুরেশচন্দ্র বললেন, আপনাকে কি দিতে পারি? তারানাথ বললেন, কিছু না। সুরেশচন্দ্র বললেন, দক্ষিণা? তারানাথ বললেন, এই কাজে দক্ষিণা নেই। সুরেশচন্দ্র বললেন, কিন্তু? তারানাথ বললেন, একটা কথা বলুন। বলুন। তারানাথ বললেন, পূবের ঘরের দেওয়ালটা আর ভাঙবেন না কোনো দিন। সুরেশচন্দ্র বললেন, ভাঙব না। তারানাথ বললেন, প্রতিশ্রুতি? সুরেশচন্দ্র বললেন, প্রতিশ্রুতি। তারানাথ উঠলেন, বললেন, আমি আজ বিকেলে যাব। সুরেশচন্দ্র বললেন, এত তাড়াতাড়ি? তারানাথ বললেন, কাজ শেষ, থাকার কারণ নেই। সুরেশচন্দ্র বললেন, খেয়ে যান। তারানাথ বললেন, ঠিক আছে। বিকেলে যাওয়ার আগে তারানাথ একবার গেলেন হরেন বৃদ্ধের কাছে। বৃদ্ধ দরজায় দাঁড়িয়ে। তারানাথ বললেন, হয়েছে। বৃদ্ধ বললেন, জানি। তারানাথ বললেন, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ বললেন, আজ সকালে এই পাড়ার সবাই বলছে রাতটা ভালো ছিল। অনেকদিন পর, কোনো স্বপ্ন নেই, কোনো ভয় নেই। তারানাথ বললেন, পুঁথিটা আপনার কাছে রাখুন, কাজে লাগতে পারে। বৃদ্ধ বললেন, রাখব। তারানাথ বললেন, হাড়িটার কথা বলুন। বৃদ্ধ বললেন, কি বলবো? তারানাথ বললেন, দেওয়ালে আছে, সিমেন্ট দিয়ে বন্ধ, আর বেরোবে না। বৃদ্ধ বললেন, যতদিন দেওয়াল আছে। তারানাথ বললেন, সুরেশচন্দ্র দেওয়াল ভাঙবেন না বলেছেন। বৃদ্ধ বললেন, তিনি না ভাঙলেও পরে অন্য কেউ। তারানাথ বললেন, সেটা আমার হাতে নেই। বৃদ্ধ বললেন, না, নেই। দুজন চুপ করে রইলেন। তারপর বৃদ্ধ বললেন, তবু 100 বছর আগে হরিশ্চন্দ্র করেছিলেন, আপনি আবার করলেন, আরও 100 বছর থাকবে। তারানাথ বললেন, থাকুক। বৃদ্ধকে প্রণাম করলেন। বৃদ্ধ মাথায় হাত রাখলেন, বললেন, যান। কাটোয়া স্টেশনে ট্রেন ধরলেন। বিকেলের ট্রেন, ভিড় কম। জানালার ধারে বসলেন। বাইরে মাঠ, শীতের বিকেলে রোদ পড়ে আসছে। তারানাথ বাম হাত দেখলেন, বাঁধন আছে, ব্যথা আছে, কিন্তু রক্ত বন্ধ। 6টা আঁচড় মোট, 3টা পরশু, 3টা কাল, ভিতরকালের স্মৃতি। তারানাথ মালায় হাত দিলেন, মাথার ভেতরে সেই শিশুর মুখ এলো। তারানাথ দেখলেন, তাকিয়ে রইলেন, তারপর ছাড়লেন। ট্রেন চলছে। তারানাথ জানালার বাইরে তাকালেন। মাঠ শেষ হয়ে গ্রাম এলো, গ্রাম শেষ হয়ে আবার মাঠ। তারানাথ ভাবলেন লক্ষ্মীর কথা।
মেয়েটা মায়ের কথা জানতে এসেছিল। জানল, কিন্তু কি জানল? যে সত্তা তার মাকে ডেকেছিল সে এখন হাড়িতে, দেওয়ালে বন্দী। লক্ষ্মী এখন কি শান্তি পাবে? পাবে হয়তো কিছুটা, কিন্তু মা ফিরবে না। সেটা তারানাথের হাতে ছিল না। তারানাথ মালায় হাত রাখলেন। ট্রেন বাঁক নিল। রোদ কমে আসছে। তারানাথ চোখ বন্ধ করলেন। মনে পড়ল বিমলের কথা। কতদিন সেই ভার বহন করেছে, কথা বলতে পারেনি, নিজের কথা বলতে পারেনি। এখন বলতে পারবে? তারানাথ একটু হাসলেন। ট্রেন চলছে চলছে। বাড়ি ফিরলেন রাতে। হরিপদ দরজা খুলল, বলল, খাবার আছে। তারানাথ বললেন, ঠিক আছে। ভেতরে গেলেন, বসলেন। হাতের বাঁধন খুললেন, দেখলেন আঁচড়গুলো শুকোচ্ছে। কিছুদিনে সারবে। খেলেন, শুলেন। ঘুমানোর আগে একটা কথা মাথায় এলো। কয়েকদিন আগে একটা চিঠি এসেছিল বীরভূম থেকে। একজন স্কুল মাস্টার লিখেছেন, নাম নরেন্দ্রনাথ সেন। বলেছেন তার স্কুলের একটা ছেলের কথা। ছেলেটা হঠাৎ অদ্ভুত হয়ে গেছে। ক্লাসে বসে অন্য গলায় কথা বলে, বাড়িতে রাতে উঠে পুকুরের দিকে যায়। তারানাথ চিঠিটা পড়ে রেখে দিয়েছিলেন। এখন মনে পড়ল বীরভূমে যেতে হবে। তারানাথ চোখ বন্ধ করলেন। ঘুম এলো।